আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে ইসলামী ব্যাংকের ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পরীক্ষার যে ম্যাথগুলো আসছে সেই ম্যাথগুলো সমাধান দিব। এর আগে আমরা ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ক্যাশ পরীক্ষার প্রশ্নগুলো সমাধান দিছিলাম। আপনারা ইউটিউবে আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো আমাদের এই সমাধানগুলোতে যে জিনিসটা আপনারা দেখতে পারবেন যে পরীক্ষার হলে কিভাবে অল্প সময়ে খুব সহজে বেসিক বুঝে বুঝে কয়েক সেকেন্ডে শর্টকাটের মাধ্যমে উত্তর দেওয়া যায়। তো এই জন্য আপনারা যারা নিয়মিত পরীক্ষা দিচ্ছেন তারা অবশ্যই আমাদের এই সমাধানের প্রশ্নগুলার সমাধানের যে ভিডিওগুলা এগুলো নিয়মিত দেখবেন। এতে যেটা হবে আপনাদের পরীক্ষার হলে দ্রুত ক্যালকুলেশনের আইডিয়া ডেভেলপ হবে। ঠিক আছে, বাট এগুলা কিন্তু বেসিক ক্লাস না যে এখান থেকে আপনি একটা টপিক শিখবেন, এইটা কিন্তু সম্ভব না। এই জন্য যারা বেসিক শিখতে চান তারা বেসিকের ক্লাসগুলো দেখবেন। এই দুইটা বিষয় মাথায় রাখবেন। তো আসি ইসলামী ব্যাংকের অফিসারের এই পরীক্ষা হয়ে গেছে 1/11/2025, তার মানে 2 দিন আগে। ঠিক আছে, তো 1 নাম্বার প্রশ্ন হচ্ছে চিনির মূল্য, এটা শতকরা থেকে আসছে। 2 নাম্বারটা হচ্ছে ট্রেনের একটা প্রশ্ন। 3 নাম্বারটা হচ্ছে সময় ও কাজ অধ্যায়ের একটা প্রশ্ন। 4 নাম্বার হচ্ছে ভেন চিত্রের একটা প্রশ্ন। 5 নাম্বার হচ্ছে সরল সহ সমীকরণ মানে ডাবল সমীকরণের প্রশ্ন। এটা কিন্তু বিএল এটিও থেকে আসছে, আইবিবিএল এটিও থেকে 2017 থেকে আসছে। মানে এই প্রশ্নগুলা আগের এই পরীক্ষাগুলোতে আসছিল। তাহলে আইবিবিএল এটিও আমরা এখানে 2টা প্রশ্ন দেখলাম। এই যে এখানে একটা দেখতেছি 3টা প্রশ্ন। এই যে আইবিবিএল এর 4টা প্রশ্ন এটিওর। হ্যাঁ, আচ্ছা, অলরেডি আমরা এখানে টোটাল প্রশ্ন আছে 7টা। আমরা দেখতেছি 4টা প্রশ্ন, 4টা, এটা সব কি 5টা নাকি? 4-5টা প্রশ্ন কিন্তু আইবিবিএল এর মানে ইসলামী ব্যাংকের পুরাতন প্রশ্ন থেকে আসছে। তাহলে আপনারা যারা প্রস্তুতি নিতেছেন বা পরীক্ষা দিতে যাবেন তারা কি করতে হবে অটোমেটিক্যালি আশা করি বুঝতে পারছে। তাহলে আসি 1 নাম্বার প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন বলতেছে যে চিনির মূল্য শতকরা 25 টাকা বেড়ে গেল, চিনির ব্যবহার শতকরা কি পরিমাণ কমালে খরচের কোনো পরিবর্তন হবে না। তো এই ধরনের প্রশ্নগুলোতে আমরা যে বেসিকটা জানবো সেটা হচ্ছে 100 টাকার চিনির দাম নতুন দাম 125 টাকা। তাহলে চিনি বাবদ যেহেতু খরচ কমানো মানে বাড়ানো যাবে না, তাহলে আগে যে 100 টাকা খরচ হয়েছে এখনো 100 টাকায় খরচ করতে হবে। তাহলে 125 টাকার চিনি তো খাওয়ার টাকা নাই। তাহলে চিনি যদি আমি 100 টাকারে খেতে চাই তাহলে চিনির খাওয়া কমাইতে হবে 25 টাকা। তাহলে 125 টাকায় কমাতে হবে 25 টাকা, 1 টাকায় কমাতে হবে এত টাকা, আর 100 টাকায় কমাতে হবে এত টাকা। এই বেসিকের উপর ভিত্তি করে এই অঙ্কগুলো খুব দ্রুত অ্যান্সার দেওয়া সম্ভব। তাহলে 20% হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। মুখে করার টেকনিকটা হচ্ছে এইরকম, 125-এ 25 হলে 100-তে কত, এখান থেকে কাটাকাটি করে 20% অ্যান্সার। 125-এ 25 জিনিসটার বেসিকটা হচ্ছে যে কোনো কিছু বেড়ে গেলে ওকে কমিয়ে আগের অবস্থানে নিয়ে আসতে হয়। 100টা বেড়ে 125 হয়েছে, তাহলে কমিয়ে 100-তে আনতে গেলে 25 কমাইতে হবে। বাড়ার সময় বাড়ছিল 100 থেকে, এই জন্য 100 থেকে 25, কিন্তু কমার সময় 100-তে 25 কমতেছে না, কমার সময় 125-এ 25 কমতেছে। আশা করি ক্লিয়ার। 2 নাম্বার বলছে 220 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতি ঘন্টায় 59 কিলোমিটার। ট্রেনটির বিপরীত দিক থেকে ঘন্টায় 7 কিলোমিটার গতিতে আসা এক ব্যক্তিকে অতিক্রম করতে উহার কত সময় লাগবে? নর্মালি একটা ট্রেন যদি একটা গতিতে চলমান থাকে এবং বিপরীত পাশ থেকে একটা লোক যদি আসে 7 কিলোমিটার বেগে, তাহলে এদের গতিবেগ দুটা যোগ করতে হয়। ঠিক আছে, যোগ করলে কত হচ্ছে? 66। এইটাকে বলা হয় রিলেটিভ স্পিড। তো এই 66 হচ্ছে কারণ দুজনে মিলে একসাথে চলমান আছে, এই জন্য 66 কিলোমিটার গতিবেগে ওরা দুইজনে একজনে আরেকজনের দিকে যাচ্ছে। তো এইটাকে যদি আমরা 66 কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ড বানাইতে যাই তাহলে এই যে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 3-6-18, 6-11, 66, তার মানে 55/3। এটা কি? এটার নাম হচ্ছে যেই ট্রেনটা 1 ঘন্টায় ট্রেন এবং মানুষটা দুইজনে মিলে 1 ঘন্টায় 66 কিলোমিটার যায়, ওই ট্রেন এবং মানুষটা একসাথে 1 সেকেন্ডে এত মিটার যাবে, মিটার পার সেকেন্ড। তাহলে 55/3 মিটার যায় সমান সমান 1 সেকেন্ডে। অতএব 1 মিটার যায় সমান সমান, দেখেন 1 মিটার যাবে, এটা ফ্র্যাকশনটা উল্টে যাবে, তাহলে 3/55 সেকেন্ডে।
অতএব 220 মিটার যায় সমান সমান 220 দিয়ে গুণ। তাহলে এইটার 4 গুণ এটা, 3 আর 4 12 সেকেন্ড। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক 12 সেকেন্ড। ঠিক আছে, বিগত সালের 17 সালের প্রশ্ন। আচ্ছা, এটা যদি আমরা অল্প লেখা লিখতে চাই তাহলে জাস্ট ওই যে 59 আর 7 যোগ করে 66 5/18 দ্বারা গুণ করে নিয়ে আসবো 55/3। এইটা দিয়ে 220 কে ভাগ করব। তো 220 কে ভাগ করতে গেলে উল্টে যে গুণ হয়ে যাবে। গুণ হয়ে গেলে এই যে এইভাবে ডাইরেক্ট পরীক্ষার হলে এইটুকু লিখলে হয়ে যাবে। ঐকিক নিয়মে সাজানো, বেশি কথা বলা, বেশি লেখালেখি এগুলা পরীক্ষার হলে চলবে না। পরীক্ষার হলে জাস্ট অল্প একটু লিখে অ্যান্সার করতে হবে। 3 নম্বর বলছে ক একটা কাজ 25 দিনে করে। খ এর চাইতে 25% বেশি কর্মক্ষম। কর্মক্ষম বিষয়টা মানে কি বোঝায়? যে ওর শক্তি বেশি। কার শক্তি বেশি? ক্ষয়ের। তাহলে যার শক্তি বেশি সে সেম কাজ, ধরেন একটা ইট বানাইতে হবে, একটা পুরুষ মানুষ ইট বানাচ্ছে, একটা ছোট ছেলে ইট বানাচ্ছে। এখন একটা কাজ যদি সেম কাজ হয় তাহলে যার শক্তি বেশি সে কি করবে? দ্রুত করে ফেলবে। আবার যদি দুইজনকে সমান সময় দেওয়া যায়, দেখেন যখন ইট বানানোর কথা আসতেছে তখন এই সেম ইট বানানো হচ্ছে, তাহলে এটা হচ্ছে চিলড্রেন আর এটা হচ্ছে ম্যান, তাহলে এর সময় কম লাগবে। একই জিনিস কাজ যদি কাজের পরিমাণ যদি সেম হয় তাহলে সময় কম লাগবে। আবার এই চিলড্রেন এই ম্যান, এখন দুইজনকে 1 ঘন্টা করে সময় দেওয়া হলো, তাহলে এ বেশি ইট বানাইতে পারবে আর এ কম ইট বানাইতে পারবে। বুঝতে পারছেন বিষয়টা? তার মানে এই অঙ্কগুলা দুই ভাবে ভ্যারি করে। একটা হচ্ছে যে তাদের সময় ফিক্সড, কাজ ভ্যারি করবে, অথবা তাদের কাজ ফিক্স, তাহলে সময় ভ্যারি করবে। তো মেইন থিমটা হচ্ছে এই অঙ্কগুলার যার গতি বেশি, মানে যার শক্তি বেশি তার সময় লাগে কম। যেহেতু টাইম এন্ড ওয়ার্কের অঙ্কে এই দিন চাইছে এখানে, এই জন্য আমরা গতির সাথে দিনের হিসাবটা করব, বাট কনসেপ্টটা ক্লিয়ার থাকা লাগবে। তাহলে আসি যে টাইমের সাথে গতি কিভাবে কাজ করে। ক অনুপাত খ, ঠিক আছে, এই যে কার্যক্ষমতা সমান সমান ক অনুপাত খ সমান সমান 100 অনুপাত 125। ঠিক আছে, কার্যক্ষমতায় কার স্পিড বেশি? খ এর স্পিড বেশি। ধরেন অনুপাতে আমরা দেখতেছি তাহলে হচ্ছে কি খ এর কার্যক্ষমতা বেশি, তাহলে সময় যখন হবে তখন যার শক্তি বেশি, মানে এই যে কার্যক্ষমতা মানে কি জানেন, এই 100টা কলম বানাইতে পারলে 125টা কলম বানাইতে পারে। তাহলে সময়ের ক্ষেত্রে ক অনুপাত খ, এই যে এটা কাটাকাটি করে আমরা লিখবো 20 অনুপাত 25, তাহলে এইটা উল্টে যাবে, উল্টে যে হয়ে যাবে 25 অনুপাত 20। আচ্ছা, 20 অনুপাত 25-এ আমরা সাজাচ্ছি বিষয়টা এরকম না, বিষয়টা 25 দিয়ে যদি কাটি তাহলে 4 অনুপাত 5 হয়ে যায়। ঠিক আছে, তো 4 অনুপাত 5 হয়ে যায়। এখন এইটাকে আমরা যখন সময় বানাবো তখন এই অনুপাতটা উল্টে যায়। কেন উল্টে যায়? কারণ যার স্পিড বেশি, যার শক্তি বেশি তার সময় লাগবে কম, আর যার স্পিড বা শক্তি কম তার সময় লাগবে বেশি। মানে একে যদি 5 ঘন্টা লাগে ওকে লাগবে 4 ঘন্টা, বা একে যদি 5 দিন লাগে ওকে লাগবে 4 দিন। উত্তর কি আছে এখানে? এখন পরবর্তী এটা হচ্ছে কি আমরা 25% দেখে এটা করে ফেললাম, আর পরেরটা ভাবি নাই। এখন দেখি ক কাজটি 25 দিনে করে, ক কাজটা 25 দিনে করে। এইখানে 5 অনুপাত 4 দ্বারা কি বোঝাচ্ছে? এটা মানে হচ্ছে 5 দিন লাগলে ওর লাগবে 4 দিন। এটা আমরা ঐকিক নিয়মে লিখতে পারি। আবার ডাইরেক্ট এখানে 25 দিন, এই যে 5 গুণ করলে 25 দিন, কারণ কি এই প্রশ্নে ক কে লাগছে 25 দিন, তাহলে একেও 5 দ্বারা গুণ করি, একে হবে 20 দিন। ডাইরেক্ট এই 20 দিন অ্যান্সার বলা যায়। ঠিক আছে, কিন্তু আমরা যদি ঐকিক নিয়মে লিখি তাহলে লিখবো ক কে 5 দিন লাগলে, 5 দিন লাগলে খ কে লাগবে 4 দিন। এই 5-4 কোথা থেকে আসলো? এটা যদি আপনি এখান থেকে ধরেন, এখান থেকে ধরলেও কিন্তু আপনাকে আগে উল্টায় নিতেই হবে, উল্টায় না নিলে কিন্তু অঙ্কটা মিলবে না। তো যারা এই রেশিওকে উল্টা উল্টের বিষয়টা বুঝেন না তারা কিন্তু এই অঙ্ক সহজে ভুল করে আসবেন উত্তর। ঠিক আছে, তাহলে ক কে 5 দিন লাগলে খ কে লাগবে 4 দিন, ক কে 1 দিন লাগলে খ কে লাগবে বেশি দিন, আর ক কে 25 দিন লাগলে খ কে লাগবে, সরি, ককে 1 দিন লাগলে, ককে 1 দিন লাগলে ওকে কম দিন লাগবে, এটা তো আর ওই কি নিয়মের অঙ্ক না। আচ্ছা, আর ককে 25 দিন লাগলে খকে লাগবে এই যে 25, তাহলে 5 5 25, 4 5 20 দিন। ঠিক আছে,
আচ্ছা, আর পরীক্ষার হলের স্টাইলটা হচ্ছে এরকম, 100:125 হলে এই যে আমরা যদি 20:25 বানাই, তাহলে এটাকে উল্টাই দিলে 25:20, এটা অ্যান্সার। 4-5 বানাইলাম না, কারণ এখানে যেহেতু 25 আমাকে মিলাইতে হবে ক আর খ এর, এই ক কে 25 বানাইতে যায়, খ কে 20 বানাইতে হবে, তাহলে 20 দিন হচ্ছে অ্যান্সার। এই প্রশ্নগুলো সবগুলো আমাদের বইয়ে হু আছে, এবং যেভাবে টেকনিক বলতেছি, বিস্তারিত বলতেছি, সবকিছুই, এবং বেসিক আলোচনা বলতেছি, সব আলোচনা আছে। এখন এই যে একটা কমপ্লিট প্যাকেজ হচ্ছে আমাদের বেসিক ম্যাথ বইটা। এখন বলতে পারেন ব্যাংকের পরীক্ষা বেসিক ম্যাথ বই থেকে প্রিপারেশন নিলেও এই ব্যাংকের এরকম বাংলা প্রশ্ন 50 থেকে 70% অটোমেটিক্যালি পারবেন। 4 নম্বর প্রশ্ন ইন্টারেস্টিং হচ্ছে যে গত পরশু দিনে আমাদের সর্বশেষ যে আমরা বেসিক ম্যাথের ক্লাস নিয়েছিলাম, ওইখানে এই প্রশ্নগুলা হুবহু সমাধান করে দিছি, কয়েক সেকেন্ডে সমাধানের টেকনিক, এবং একই রকম অনেকগুলো প্রশ্ন। বার্ষিক পরীক্ষায় একটা শ্রেণীর 80% শিক্ষার্থী ইংরেজিতে পাশ করে, 85% শিক্ষার্থী গণিতে পাশ করে, এবং 75% শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে। যদি মোট 40 জন উভয় বিষয়ে ফেল করে থাকে, এই যে উভয় বিষয়ে ফেল করে থাকে, তাহলে আগের সবগুলাই বললো পাস, ঠিক আছে, পাস, কিন্তু এটা বলতেছে ফেল। তাহলে ওই শ্রেণীর মোট শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে সিস্টেমটা হচ্ছে, এই যে একটা আয়তক্ষেত্র নিলাম, এটা হচ্ছে মোট শিক্ষার্থী সংখ্যা, যেটা হচ্ছে 100%। একটা বিষয়, এটা হচ্ছে ইংরেজি, এটা কত পার্সেন্ট? 80%। আর একটা বিষয়, এটা হচ্ছে কি 85% গণিত। তাহলে 80% ইংরেজি, গণিত হচ্ছে 85%, ঠিক আছে। এখন আসি, যদি মোট 40 জন উভয় বিষয়ে ফেল করে, তাহলে এই যে 40 জন, এটা হচ্ছে বাইরে, এটা হচ্ছে ফেল, উভয় বিষয়ে ফেল। এখন এটা তো জন বলছে, আমাদের এটা পার্সেন্টেজ একটা ভ্যালু আনতে হবে, তাহলে আমরা এটা ক্যালকুলেশন করতে পারবো। আর একটা পার্সেন্টেজ আছে 75% উভয় বিষয়, এই যে 75% উভয় বিষয়। তাহলে দেখেন এই 80 থেকে 75 যদি এই পাশে থাকে, তাহলে এই অংশটাতে থাকবে মাত্র 5%। এই গণিতের 85% থেকে এইখানে যদি 75% থাকে, তাহলে এইখানে থাকবে 10%। এই তিনটা গ্রুপ যদি আমরা যোগ করি, তাহলে যেটা হবে 5 আর 75 80, আর 10 90%। এই 90% ভ্যালু হচ্ছে, 90% নাম কি? 90% নাম হচ্ছে মোট পাস। তাহলে অতএব উভয় বিষয়ে ফেল। উভয় বিষয়ে ফেল কেন? কারণ এই বৃত্তের বাইরে যারা থাকে তারা 2 সাবজেক্টে ফেল করে। উভয় বিষয়ে ফেল হবে 100% মাইনাস 90% সমান সমান 10%। আর এইখানে এই 10% এর ভ্যালু হচ্ছে, এখানে 10% এর ভ্যালু হচ্ছে 40। তাহলে অতএব মোট 100% এর ভ্যালু, মানে এই 100% এর ভ্যালুটা হবে এই যত পার্সেন্ট তার 4 গুণ, তাহলে 100% এর 4 গুণ হচ্ছে 400। তাহলে এই 400 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তাহলে গয়ের অ্যান্সার হচ্ছে 400। চিত্র দিয়ে আপনাদের বোঝানোর জন্য এতগুলো কথা বললাম। যদি কারো আপনাদের বোঝা থাকে, অলরেডি আগে থেকে এই ক্লাসগুলো করে থাকেন, তাহলে জাস্ট দেখেন এইভাবে কয়েক সেকেন্ডে করা যাবে। 80 85 যোগ করে 75 বিয়োগ করলে 90, 90 থেকে 10% এর ভ্যালু হচ্ছে 40, 100% এর ভ্যালু 400। কোনটা কেন কিভাবে যোগ বিয়োগ করলাম, এইটা তো আপনার আগে থেকে বুঝ থাকলে নতুন করে আর বোঝাইতে হবে না। তো আমাদের সব ক্লাসগুলো লেংদি হয় এই বিষয়টা বোঝাই দেওয়ার জন্য। আমরা এইভাবে ডাইরেক্ট লিখে করলে কিন্তু কয়েক সেকেন্ডে হয়ে যাবে। 5 নম্বরে দেখেন, বলছে 2টি শাড়ি ও 4টি শার্ট এর মূল্য 1600 টাকা। সমপরিমাণ টাকা দিয়ে কোনো ব্যক্তি একটি শাড়ি ও 6টি শার্ট ক্রয় করতে পারে। যদি কোনো ব্যক্তি 12টি শার্ট কিনতে চায়, তাহলে তাকে কত ব্যয় করতে হবে? এই প্রশ্নটা হুবহু আমাদের বই আছে, আপনারা রেফারেন্স দেখেই বুঝতেছেন। তো এখানে আমরা যদি শাড়ির দাম ধরি X টাকা, একটা শাড়ির দাম, আর একটা শার্টের দাম ধরি Y টাকা। ধরি একটি শাড়ির দাম X টাকা এবং একটি শার্টের দাম Y টাকা। তাহলে প্রশ্ন মতে 2x প্লাস 4y ইকুয়াল টু 1600। এই ডাবল সমীকরণ সাজানো খুব সহজ, যদি মানে প্রশ্নটা সহজভাবে থাকে। আর x প্লাস 6y ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 1600। খেয়াল করেন, তাহলে এখানে মানে মুখে মুখে করা যাবে, বাট আমরা আগে ফর্মাল নিয়মে করি। হ্যাঁ, সেটা হচ্ছে যে এখানে 2x আছে, এখানে 4y 6y আছে, তাহলে এই 2x টা তো মেলানো সহজ। তাহলে এই সমীকরণটাকে ডাবল করি, তাহলে 2x প্লাস 6 দুগুণা 12y ইকুয়াল টু 1600 দুগুণা 3200। তাহলে 2 দ্বারা গুণ করি, তাহলে কি লাভ?
তাহলে এই সমীকরণটা আমরা এখন বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিয়ে এই সমীকরণ এখানে যখন বিয়োগ করবো তাহলে এক্স এক্স চলে যাবে, তাহলে থাকবে -8y ইকুয়াল টু 1600। আর ওয়াই এর ভ্যালু হচ্ছে তাহলে মাইনাস মাইনাস কাটা, দুই পাশে মাইনাস, তাহলে 200। তার মানে একটা ষাঁড়ের দাম 200, অতএব 12টা ষাঁড়ের দাম 12 দুগুণা 24, তাহলে 2400 অ্যান্সার। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ 2400। দেখেন ষাঁড়ের দাম চাইছে, এখানে ষাঁড়ের দাম চাইছে, আর ওয়াই হচ্ছে ষাঁড়ের দাম। একটা ওয়াই এর ভ্যালু হচ্ছে 200 হলে 12টা ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2400। ঠিক আছে, এখানে এমনিতেই সহজ, তো এখানে যেভাবেই করবেন সেভাবেই সহজ। এই প্রশ্নটা বেশি পেঁচানোর কিছু নেই। শর্টকাটটা হচ্ছে এরকম যে এটা মুখে মুখে যে একটা ষাট মানে শাড়ি কমে গেল, ওর পরিবর্তে 2টা ষাট হয়ে গেল, এর ফলে 1600 টাকা। তার মানে আমরা যদি এইখানে এই একটা ষাটকেও ইয়ে বানাই ফেলি, কি বলে মানে একটা শাড়িকেও ষাট বানাই ফেলি, তাহলে এই এক্স, এই একটা এক্স, 2টা এক্স আর 4টা ছিল না, একটা এক্স এখানে চলে ওয়াই হয়ে যাওয়ার কারণে 2টা ওয়াই বেড়ে গেল, তাই না? তাহলে আমি যদি এই এক্সটাকে ওয়াই এ কনভার্ট করি, তাহলে 8টা ওয়াই এর ভ্যালু যদি 1600 হয়, ওয়াই এর ভ্যালু হচ্ছে 200, আর 12 ওয়াই এর ভ্যালু হচ্ছে 2400। বিষয়টা খুব লজিক্যালি করা যায়, বাট লিখে লিখে করলেও কোনো সমস্যা নেই, যদি কেউ ধরতে পারেন তাদের জন্য টাচ দিলাম। 6 নাম্বার, এই অঙ্কটা হুবহু আমাদের বই আছে, এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে পরীক্ষার হলে কয়েক সেকেন্ডে করার যে টেকনিকটা দেওয়া আছে ওইটা অ্যাপ্লাই ছাড়া এই অঙ্ক নর্মাল ভাবে করতে গেলে অনেক সময় লাগবে। তো আমরা আগে এমসিকিউটা দেখে নিই কয়েক সেকেন্ডের, তারপরে আমরা আবার বিস্তারিত সমাধান দেখব। বলছি একটা আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 4 মিটার বেশি, এর ক্ষেত্রফল 192 বর্গমিটার হলে পরিসীমা কত? তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে 192, এই 192 যেহেতু ক্ষেত্রফল, তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে 192 হবে। কারণ আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 4 মিটার বেশি, তাহলে এই 192কে এমন ভাবে ভাঙতে হবে যাতে দৈর্ঘ্য আর প্রস্থের ডিফারেন্স 4 হয়। তাহলে আমরা 4 দিয়ে ভাঙি, 4 চোখ 16, 4 আষ্টে 32, আবার 4 দিয়ে ভাঙি, 4 12 48, দেন এই 12 আর এই 4 চোখ 16 মিলে হয়ে যাচ্ছে গুণফল 192, আর দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 16 আর 12, এবং ডিফারেন্সও কিন্তু দেখেন এই 16 আর 12 ডিফারেন্স কিন্তু 4। তার মানে সব শর্ত মিলে গেছে। উত্তর কি দরকার? উত্তর দরকার পরিসীমা। পরিসীমা মানে হচ্ছে 16 যোগ 12 ইন্টু 2, 12 আর 16 মিলে হচ্ছে 28, 28 এর ডাবল হচ্ছে 56। তাহলে এই 56 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তো এটা হচ্ছে জাস্ট 192কে ভাঙলে অ্যান্সার চলে আসতেছে, অথচ এই জিনিসটা যদি আমরা ধরি বিস্তারিত করতে যাই, প্রস্থ সমান সমান এক্স, মানে এই যে চিত্রটা দেখেন, আয়তক্ষেত্রের এই প্রস্থ যদি এক্স হয়, দৈর্ঘ্য হবে এক্স প্লাস 4, আর ক্ষেত্রফল হবে 192। তাহলে অতএব দৈর্ঘ্য সমান সমান এক্স প্লাস 4। তাহলে প্রশ্ন মতে এক্স ইন্টু এক্স প্লাস 4 ইকুয়াল টু 192। এই যে এক্স স্কোয়ার মাইনাস প্লাস 4x মাইনাস 192 ইকুয়াল টু 0। এই যে দেখেন আমাদের 192কে কিন্তু ওইখানে ভাঙতে যাওয়া অনেকে ঝামেলা মনে করতেছেন, বাট এই বিস্তারিত করতে গেলে তো আপনাকে ভাঙতেই হবে। এক্স স্কোয়ার প্লাস 16x মাইনাস 12x, 192 মানে এই যে 16 আর 12 গুণ করলে 192, আর 16 থেকে 12 বাদ দিলে 4x, ঠিক আছে, মাইনাস 192 ইকুয়াল টু 0। এক্স যদি কমন নেই, এক্স প্লাস 16, আর মাইনাস 12 যদি কমন নেই, এক্স প্লাস 16 ইকুয়াল টু 0। তার মানে এক্স প্লাস 16 অথবা এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু এই 16 থেকে মাইনাস 16, আর এই এক্স মাইনাস 12 থেকে এক্স এর মানটা 12, তার মানে এটা নেওয়া যাবে না। তাহলে এক্স এর মানটা 12, তার মানে প্রস্থ 12, প্রস্থ 12 হলে দৈর্ঘ্য হবে 16। তাহলে পরিসীমা কত? পরিসীমা হচ্ছে ওই যে আগে যেটা করলাম, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান 56। তাহলে এখানেও কিন্তু বিস্তারিত লিখতে হলে ভাঙাভাঙি খেলা খেলতে হলো, বাট এইটা আমরা এখানেই ডাইরেক্ট করতে পারি। তাহলে এটা করার জন্য কি দরকার? ডিজিটকে ভাঙানোর দ্রুত টেকনিক জানা দরকার। তো এইটা হচ্ছে কি যে যত বেশি নামতার উপর দখল আসবে, সংখ্যা নিয়ে আপনি বেশি সময় দিবেন, তত এগুলো পানির মতো সহজ হবে। ঠিক আছে, আমাদের বইয়ে আপনারা দেখবেন আয়তক্ষেত্র অধ্যায়টার শেষে, মানে চতুর্ভুজ অধ্যায়ে, বেসিক ম্যাথের বইয়ে কিন্তু, ঠিক আছে, আমি আপনাদের দেখা দিতে পারি বেসিক ম্যাথ অধ্যায়ের শেষের দিকে একেবারে কয়েক সেকেন্ডে করার এই টেকনিক গুলা সুন্দর করে আলোচনা করা আছে। ঠিক আছে, আচ্ছা আমরা লাস্ট ওয়ান আর একটা প্রশ্ন সমাধান করবো।
আপনাদের একটু দেখা দিই, এই যে দেখেন 192, এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে আমার হাতে দেখেন, একেবারে হুবহু যেভাবে বলছি এইভাবে আজ থেকে কয়েক বছর ধরে এই প্রশ্ন আছে আমাদের বই। দেখেন 17 সালে আসছে, মানে কি 8-9 বছর ধরে এইভাবে ভাঙ্গাভাঙ্গি করে অঙ্ক সমাধান দেওয়া আছে। বাট আপনারা যদি আমাদের বইটা না দেখেন তাহলে এই আইডিয়া তো আপনার মাথায় ঢুকবে না। আপনি দেখেন তো এই আইডিয়াতে সমাধান দেওয়া আছে, এরকম বই বাংলাদেশে কয়টা আছে? আচ্ছা, আমরা 17 সালে পরীক্ষা আসছে, মানে 8-9 বছর ধরে আমাদের বই এগুলো আগে থেকে টেকনিক গুলো দেওয়া আছে। কিন্তু আপনার যদি টেকনিকের প্রয়োজন না হয়, পরীক্ষার হলে যদি আপনার অ্যাভেলেবেল টাইম থাকে, তাহলে করেন এইভাবে, কোনো সমস্যা নাই। অনেকে আছে অপশন টেস্ট করে, এইখানে এমন ভাবে পরিসীমা চাইছে, অপশন টেস্ট করতে গেলে খবর আছে, ঠিক আছে? না অপশন দিয়ে আনসার বাড়ি করে ফেলবেন, এত সস্তা না। হ্যাঁ, যদি দৈর্ঘ্য বা প্রশ্ন শুধু বলতো তাহলে আপনি ভাগ করে ট্রাই করতে পারতেন। পরিসীমা থাকলে এটা অপশন টেস্ট করতে অনেক সময় লাগবে। তো এই জন্য এই টেকনিকটা অবশ্যই শিখতে হবে। বাট আপনি যদি এটা শিখতে চান, আমাদের বইয়ের হেল্প নিতে হবে। আর কারণ কি, যে আপনি একসাথে অনেকগুলো প্রশ্ন কোথায় পাবেন এবং এইভাবে ভাঙে আপনাকে কে আইডিয়া দিবে, যদি আমাদের মানে হচ্ছে যে যেখানে আইডিয়া দেওয়া আছে সেই বই না পড়েন। আর এইভাবে সমাধান তো সবাই পারবেন, বা এইভাবে সমাধান তো আমাদের বইও দেওয়া আছে, রিটেন সমাধান। এই জন্য আমাদের বইগুলোর সাথে থাকেন, অনেক ইউনিক আইডিয়া পাইবেন। আমরা এই ফিল্ডে অনেক পুরাতন খেলোয়াড়, আমাদের অভিজ্ঞতার কারণে আমরা অনেক লম্বা সময় ধরে কিভাবে সব থেকে সহজে সমাধান করা যায় এগুলো আমাদের বই এবং কোর্স এবং ক্লাসে সমন্বয় করার চেষ্টা করছি। এটা হচ্ছে একটা মুখস্থ প্রশ্ন। বলছে 10 একরে কত বর্গ গজ? 1 একরে হচ্ছে 4840 বর্গ গজ। তাহলে 10 একরে হবে 4840 গুণন 10, মানে হচ্ছে 4840, এর সাথে একটা শূন্য, 48,400 বর্গ গজ। ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে যদি কেউ আরো ভাঙে ভাঙে করতে চান, 1 একর সমান সমান 100 শতক সমান সমান, মানে 100 শতকে 1 একর। আচ্ছা, 1 শতকে 435.6 বর্গ গজ বর্গ মিটার। আচ্ছা, এটা তো মিটারে, ওটা মিটার চলে গেল, মিটার একটা আছে আলাদা হিসাব। যাক, বড় গজের হিসাবটা এগুলো মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর ভেঙে ভেঙে ক্যালকুলেশন আমরা ক্ষেত্রফল পরিমাপের উপর একটা ক্লাস নিব আমাদের পেজে, সেই পেজে ফলো করে রাখেন। যারা ইউটিউবে আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নিয়মিত আমাদের ইউটিউবে ভিডিওগুলো আপলোড দিতেছি। আমাদের চ্যানেলের নাম হচ্ছে খায়রুস ম্যাথ, ঠিক আছে? আর যারা আমাদের ফেসবুক পেজে নাই, তারা আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন অবশ্যই। পরীক্ষার, এই জবের পরীক্ষার জন্য ম্যাথের সব থেকে ইউনিক আইডিয়ার কোয়ালিটি কন্টেন্ট আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে কন্টিনিউয়াস পেতে থাকবেন। পরিচিত সবার সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। নতুন আর কি ক্লাস পেতে চান, সেই ক্লাসের টপিক নিয়ে আপনারা কমেন্ট করতে পারেন। আমরা আপনাদের বেসিক সহ পরীক্ষার হলে সুপার ফাস্ট গতিতে অঙ্ক করা যাবে এই টেকনিকও শেখাই দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।